Find the approximate value of integration of 0 to 1 dx by 1 plus x square. Correct up to 4 decimal places. Correct up to 4 decimal places by Simpson 1/3 rule. By Simpson 1/3 rule. লেখো taking 6 sub interval. Taking 6 sub interval. Taking 6 sub interval. লেখো hence find the value of pi. Hence find the value of pi. Correct up to. Hence find the value of pi. Correct up to 3 decimal places. Correct up to 3 decimal places. কি কথাটা বলা হয়েছে যে এই ইন্টিগ্রেশনটা সিম্পসন 1/3 রুল অনুযায়ী করতে বলেছে, যে ইন্টারভ্যাল নিতে বলেছে 6 মানে n এর ভ্যালু 6, তারপর একটা এক্সট্রা পার্ট আছে হেন্স ফাইন্ড দ্য ভ্যালু অফ পাই কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেসেস। এরপর পাইয়ের ভ্যালু বের করতে বলেছে 3.14 সামথিং আছে। তো সেই পাইয়ের ভ্যালুটা কিন্তু হেন্স কথাটা বলেছে, মানে হচ্ছে এই সিম্পসন 1/3 এটার যে রেজাল্ট আসবে এইটার হেল্প নিয়ে পাইয়ের ভ্যালুটা বের করতে বলেছে। নিশ্চয়ই কোশ্চেনটা বোঝা গেছে। বিশাল আগের দিন ক্লাস করোনি ছেলে? ছেলে আচ্ছা আচ্ছা দেখো লেখো, ঠিক আছে শুরু করো। লেখো লেট এফ এক্স ইকুয়াল টু, লেট এফ এক্স ইকুয়াল টু লিখে ফেলো। যেভাবে করিস করো, ফার্স্ট করতে পারবে, আমি সেকেন্ড পার্টটা করে দেবো। যারা করোনি তাদের জন্য আমি পুরোটাই করে দিচ্ছি, বাট যারা পারবে সেটা করো। লেখো লেট এফ এক্স ইকুয়াল টু, লেখো লেট এফ এক্স ইকুয়াল টু, এফ এক্স ইকুয়াল টু 1/1 প্লাস কত এক্স স্কোয়ার, এটা লেট এফ এক্স ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে হচ্ছে এ কত, এ সমান হিসেব মতো 0, বি সমান কত 1, এন 6টা সাব ইন্টারভ্যালে ভাগ করতে বলেছে, এন সমান কত 6। আচ্ছা এরপর আমাদের কি জানা এইচ, এইচ সমান কত বি মাইনাস এ বাই এন মানে 1 বাই কত 6, 1/6 মানে কত গো, ভাগ করলে ভাগ কি কাটবে? কাটবে না, তারপরে আরো থাকবে তো না, ডিভাইড কেটে যাবে পুরো। আচ্ছা এবার কথা হচ্ছে যে আমি সবসময় এটাই করতে বলি এখানে, যখন যখন কোনো অঙ্কতে এইচ এর কোনো এক্সাক্ট ভ্যালু পাবে না তখন ওটা এক্সাক্ট অবস্থায় ফ্র্যাকশানে রেখে দেবে। মানে এই কথা বলতে চাইলাম যে এই যেহেতু এক এই এইচ এর যদি তুমি ডেসিমেল ভ্যালু নাও তাহলে এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পড়ছে, তো অ্যাপ্রক্সিমেটটা প্রথম নেবে না, তাহলে প্রথমেই একটু ভুল হয়ে গেল, মানে এররটা একটু চলে আসবে। লজিক্যালি তো তাই বলে যে এইচ এর ভ্যালু 1/6 না করে তুমি ভাগ করলে যেটা আসছে সেটা নিচ্ছ, বাট ওটা কি এক্সাক্ট ভ্যালু? এক্সাক্ট ভ্যালু নয়। তো সবসময় এইচটা এক্সাক্ট নেওয়ার চেষ্টা করবে, তাহলে রেজাল্টটা তোমার বেস্ট রেজাল্ট আসবে। তো যাই হোক, যদি এইচ এর ভ্যালু মানে ডিভাইড করলে যদি ভাগ কেটে যায় তাহলে তুমি করবে, আর না হলে ফ্র্যাকশনে রেখে দেবে, কোনো সমস্যা নয়। যদিও এররটা তোমাদের যা এরর বলেছে 4 ডেসিমেল না 6 ডেসিমেল প্লেস পর্যন্ত অ্যান্সার করতে বলেছে, তাতে এররটা আসবে না, কিন্তু দেখবে 8-9 ঘরের পর গিয়ে হচ্ছে এরর চলে এসছে, মানে এক্সাক্ট রেজাল্টের সঙ্গে একটা রেজাল্টের ফ্যাকচুয়েট হবে যদি তুমি এইচটাকে এক্সাক্ট না নাও। সবসময় চেষ্টা করবে এই এক্সাক্ট নেওয়া, এই ভাগ কাটছে না ঠিক আছে ফ্র্যাকশনে রেখে দাও। আচ্ছা এবার আমরা একটা টেবিল বানাবো, টেবিলটা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে কি হবে। টেবিলটা আছে আমার এক্স আর ওদিকে একটা ওয়াই, ওয়াই মানে ছিল তোমার 1/1 প্লাস এক্স স্কোয়ার। ফার্স্ট x0, x0 ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালুটা কত 0 to 1 ছিল তো কোশ্চেনটাতে, ইনিশিয়াল ভ্যালু 0 to 1, x0 ইকুয়াল টু 0, x1 কত হবে বলো, x1 কত হবে 0 প্লাস 1/6 মানে 1/6, x2 কত হবে 1/6 প্লাস 1/6 মানে 2/6 মানে 1/3, x3, x3 কত 2/6 প্লাস 3/6 তাই তো 3/6 হাফ, x4, x4 কত 4/6
তাই তো 4/6 মানে কত গো? 2/3, 2/3, 2/3। আচ্ছা x5, 5/6, x6 কত? 6/6, 1। এটা লাস্ট ভ্যালুটা সবসময় বির সঙ্গে মিলবে। তুমি যদি ফ্র্যাকশনটুকু নিয়ে নিতে তাহলে x6টা আর 1 এর সঙ্গে পেতে না, হয় তুমি 1.00001 এরকম পেতে, আর না হলে 0.999 এরকম কিছু পেতে। তাই তো হওয়া উচিত ছিল, হয়তো তাই তো হওয়া উচিত ছিল। যদি তুমি এইচটাকে অ্যাপ্রক্সিমেট নিতে তাহলে এরকম এইচ এর ভ্যালু অ্যাড করতে 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 দেখতে যে এখানে 3 ঘর পর্যন্ত তুমি যদি নাও সে রাউন্ড আপ করলে আসবে। রাউন্ড আপ তো একটা এরর, সোজা কথা। তো রাউন্ড আপ করে আমি কেন নেব? যদি উপায় আছে আমাদের হাতে ফ্র্যাকশন নেওয়া, ফ্র্যাকশন নিয়ে নাও। তো আমি ফ্র্যাকশন ভ্যালুগুলো ফাংশন ভ্যালু বের করবো, তাতে আমার কি সমস্যা আছে? তো x6 ইকুয়াল টু কত? 1 পেলে। এবার তোমাকে ক্যালকুলেটর বিদ্যা আমি শিখিয়ে দিয়েছি, ঝটপট ক্যালকুলেটর করে বলো। x0 ইকুয়াল টু 0 হলে নিশ্চয়ই y0 ইকুয়াল টু 1, x1 ইকুয়াল টু 1 হলে y1। ক্যালকুলেটর থেকে বলো, যাদের ক্যালকুলেটরে আবার সমস্যা আছে। আচ্ছা ক্যালকুলেটরে এটুকু বলি, ক্যালকুলেটরে আর একটা বিদ্যা দেখে নাও। স্ক্রিনটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, দেখো আমি ফাংশনটা আবার স্টোর করছি। 1 ডিভাইডেড বাই একটা ফার্স্ট ব্র্যাকেট দেবে 1 প্লাস, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ, 1 প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে আলফা এক্স, এটা টু দি পাওয়ার সাইন, টু দি পাওয়ার 2 ব্র্যাকেট ক্লোজ। এই 1/1 প্লাস এক্স স্কোয়ার একটা ইকুয়াল সাইন দেবে, যা আসবে তা আসুক। ফাংশন স্টোর হলো। এবার x ইকুয়াল টু 1/6 এর ভ্যালু চাইছো। যেহেতু ভ্যালুটা ফ্র্যাকশানে আছে, ক্যালকুলেটরে ফ্র্যাকশন ভ্যালুগুলো ইনপুট করা যায়। সেটা কি দেখো, আচ্ছা এই ফাংশনটা স্টোর করার পর ইকুয়াল সাইন দেবে, দিয়ে এসি অন কিছু প্রেস করবে না, এগুলো কিছু প্রেস করবে না, যা আছে স্ক্রিনে থাকুক। x1 এর ভ্যালু 1/6, এই 1টা প্রেস করবে 1, এইটা a/b, এই যে দেখো ab/c ফর্ম আছে, এইটা ডিভাইড ফর্ম 1/6 শিফট RCL, এই যে x দুটো ফার্স্ট ব্র্যাকেটের পরেরটা x, এইটা ইমপ্লাইজ করলো x ইকুয়াল টু 1/6, 1/6 ইমপ্লাইজ x এর মানে x ইকুয়াল টু 1/6। এরপরই রিপ্লে বটমের ওপরটা প্রেস করো, প্রেস করে ফাংশনটা শো যেন করা যেন যায়। শো না করলে কিন্তু ওর ফাংশন ভ্যালু দেবে না। ফাংশন শো হলো ইকুয়াল সাইন দাও, কত? 36/37, 36 বাই, তাই তো দিচ্ছে। আচ্ছা এবার কারোর যদি ইচ্ছে হয় আমি এটা হ্যাঁ, কারো যদি ইচ্ছে হয় আমি এটাকে হচ্ছে ফ্র্যাকশনে না নিয়ে ডেসিমেলে নিতে পারো। সেই ডেসিমেল রেজাল্টটা কি আসবে? অ্যান্সারে কত ডেসিমেল পর্যন্ত অ্যান্সার চেয়েছে, অ্যান্সারে কত ডেসিমেল পর্যন্ত অ্যান্সার চেয়েছে? 6 ডেসিমেল পর্যন্ত অ্যান্সার চেয়েছে, দেখো। তাহলে তুমি এখানে 8টা ঘর নিয়ে কাজ করো, 8 ঘর নিয়ে কাজ করো। আর যদি না করবে পুরো আচ্ছা 4 ডেসিমেল চেয়েছে, তাহলে 6 ঘর, হ্যাঁ 4 থাকলে একটা নিলেও হয়, 5 ডেসিমেল, একটা ঘর বেশি নিয়ে কাজ করতে হয়। না নিয়ে আরো একটু ভালো রেজাল্ট পাওয়ার জন্য 6 ঘর নিয়ে কাজ করো। 5 ঘর নিলেও যা রেজাল্ট আসবে, 6 ঘর নিলেও তাই রেজাল্ট আসবে। বাট 4 ঘর নিয়ে 4-এ আনসার আনতে বলেছে, 4 ঘর নিয়ে এখানে কাজ করবে না। আর সব থেকে ভালো, যদি ফ্র্যাকশন এসছে ফ্র্যাকশনে রাখো না, আমি এররটা কেন জোর করে এররটা নেব? এখানে ফ্র্যাকশন কে আমি যখন ডেসিমেলে করব তখন কিন্তু এরর চলে আসছে, বাট এই এররের উপর তোমার রেজাল্টের ইফেক্ট পড়বে না, কারণ 4 ডেসিমেল পর্যন্ত প্লেস বলেছে, তুমি 6 ডেসিমেল পর্যন্ত রাউন্ড আপ করে নিচ্ছ, কোনো রেজাল্টের হ্যাম্পার পড়বে না। তোমার মর্জি, এটা কি তুমি ফ্র্যাকশনে রাখবে না ডেসিমেলে করবে বলো? ডেসিমেলে করতে হলে যোগ করতে একটু সুবিধা হবে। ফ্র্যাকশন, আচ্ছা রাখো ফ্র্যাকশন তাহলে, ঠিক আছে। ঠিক আছে, y2 ঝটফট বলো। আমি y2 শিফট দেখো। আচ্ছা এবার এই যে 36/37 এসছে, তো এরপর শিফট RCL অন, হ্যাঁ এটা কিছু প্রেস করবে না, স্ক্রিনে যা আছে থাকুক। 1/3, 1 ডিভাইডেড বাই 3 শিফট, আর ডিভাইডেড বাই সাইন ভাজিতকটা দেবে না, মানে এইটা দেবে না। এটা দেওয়া মানে ও আবার সেই 1/3 কে ডেসিমেলে নিয়ে ভ্যালু পুট করে দিচ্ছে। সবসময় চেষ্টা করবে 1/3 এইটা ক্যালকুলেটরে পুট করা। 1/3 শিফট RCL x, আচ্ছা এটা হচ্ছে 9/10, 9/10। এগুলো করলে অনেক সময় বেঁচে যাবে, নাহলে এই আলাদা করে ভ্যালু বসাতে বসাতে পরীক্ষার ঘন্টা বেঁচে যাবে। y3 হাফ, 1 ডিভাইডেড বাই 2 শিফট RCL x, 1 বলো বলো কত বলো, 1 ডিভাইডেড বাই 2 শিফট RCL x, 4/5, 4/5। পরেগুলো আমি আর করবো না, ঝটপট করে বলো। হ্যাঁ বলো, x4 কত?
x4 9/13 আর x5 কত 36/61 আর x6 কত হাফ। এটা ব্যাস এই ভ্যালু পেয়ে গেলে লেখো we know Simpson 1/3 formula becomes we know Simpson 1/3 formula becomes ফর্মুলাটা কি থাকে আমাদের এটা ইন্টিগ্রেশন অফ 0 to 1 fx dx অ্যাপ্রক্সিমেট রেজাল্টটা লেখো এটা h/3 অফ সাম অফ ফার্স্ট অর্ডিনারি অ্যান্ড লাস্ট অর্ডিনারি না কি ছিল না সিম্পসন অন্তরের হচ্ছে সাম অফ ফার্স্ট প্লাস লাস্ট মানে হচ্ছে y0 প্লাস কত y6 প্লাস 4 ইন্টু সাম অফ অড অর্ডিনেটগুলো মানে হচ্ছে y3 প্লাস y5 এটা আমি ভুল লিখেছি এগুলো y5 হবে x কেন এগুলো হ্যাঁ y1 টা ছুটে গেছে y1 প্লাস y3 প্লাস কত y5 প্লাস 2 ইন্টু ইভেনগুলো মানে হচ্ছে y2 আর না এই ভুলটুকু করবে না 6 এখানে নিয়ে নেওয়া হয়েছে আর 6 নেবে না আচ্ছা এবার বলো h/3 h কত ছিল আমাদের 1/6 মানে এটা থাকবে h/6 এটা আচ্ছা y0 1 প্লাস y6 হচ্ছে হাফ প্লাস 4 ইন্টু অডগুলো 36/37 y3 4/5 আর হচ্ছে y5 36/61 প্লাস 2 ইন্টু y2 9/10 প্লাস y4 9/13 ক্যালকুলেট করে রেজাল্ট বলো আমাকে আসুক বলো অ্যান্সার বলো কে বলবে বলো .78539 এটা আচ্ছা কত ডেসিমেল পর্যন্ত অ্যান্সার আনতে বলেছিল 4 ডেসিমেল মানে রাউন্ড আপ করলে 84 এইটা কি ব্যাস এটাই লেখো কারেক্ট আপ টু 4 ডেসিমেল প্লেসেস ব্র্যাকেটে কথাটা লিখতে হয় কারেক্ট আপ টু 4 ডেসিমেল প্লেসেস এটা কি সবাই এসছে কারেক্ট আপ টু 4 ডেসিমেল প্লেসেস ব্যাস শিখে গেলে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটার জন্যই আমাকে মেনলি অঙ্কটা করাতে হলো বাঁচলাম এই কারণেই অঙ্কটা অনেক অঙ্ক ছিল বাট এটা বাঁচতে হলো আমাকে বুঝলাম এটা তাহলে আপাতত সিম্পসন 1/3 পেয়েছো ট্রাপিজয়েডালেরও তুমি এটা করবে বাড়িতে দেখো 0.7854 এটুকু পেয়েছো এখন যেটা কথা হচ্ছে তাহলে হ্যাঁ 0.7854 বলেছে দেখো যে হেন্স ফাইন্ড দ্য ভ্যালু অফ পাই কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেসেস যে এই রেজাল্টের হেল্প নিয়ে পাইর ভ্যালু বের করতে বলেছে কত ডেসিমাল প্লেস পর্যন্ত
3 ডেসিমেল প্লেস পর্যন্ত। সেটা কিভাবে করবে? এভাবেই। আমি প্রথম থেকেই বলেছি 11-12 এর বিদ্যে দিয়ে যে ফর্মুলা হেল্প নিয়ে যে ইন্টিগ্রেশন রেজাল্ট পাবে দিস ইজ এক্সাক্ট রেজাল্ট। আর যেটা হচ্ছে সিমসন ওয়ান তার ট্রাপিজয়েডাল এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট রেজাল্ট। তো প্রথম আমরা হচ্ছে এই ইন্টিগ্রেশনটার এক্সাক্ট ভ্যালু বের করব। লেখো লেখো দ্য এক্সাক্ট ভ্যালু অফ দ্য গিভেন ইন্টিগ্রেশন ইজ, এটা ইন্টিগ্রেশন অফ 0 টু dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মানে tan ইনভার্স কত x, 0 টু 1 tan ইনভার্স অফ কত x, x মানে 1 মাইনাস tan ইনভার্স অফ 0, এটা কত লিখি গো আমরা? 1 মানে tan ইনভার্স tan পাই বাই 4, tan ইনভার্স tan পাই বাই 4 মাইনাস 0 আলটিমেট পাই বাই 4 পেলে, এটা এক্সাক্ট রেজাল্ট। এই পাইর ভ্যালু বসিয়ে দিও না, পাইর ভ্যালু তুমি জানো বলে বসাবে, বাট আমি পাইর ভ্যালু জানি না, আমি হচ্ছে এইটার হেল্প নিয়ে পাই বাই 4 এর পাইর ভ্যালু বের করতে পারবো। লেখো লেখো ক্লিয়ারলি। আচ্ছা এটা এক্সাক্ট ভ্যালু, তাহলে এই এক্সাক্ট ভ্যালুটা কার সঙ্গে অলমোস্ট সমান? এক্সাক্ট ভ্যালুটা কার সঙ্গে অলমোস্ট সমান বলো? কার সঙ্গে অলমোস্ট সমান এক্সাক্ট ভ্যালুটা? নিশ্চয়ই আনথারে যে রেজাল্ট পেয়েছে তার অ্যাপ্রক্সিমেট রেজাল্টের সঙ্গে সমান। লেখো হ্যাঁ ক্লিয়ারলি পাই বাই 4 অ্যাপ্রক্সিমেট এটা কত? ওই 7.7854। এখান থেকে যে কেউ পাইর ভ্যালু বের করতে পারবে। পাই সমান 4 ইন্টু 0.7854 কত দিচ্ছে? কত দিচ্ছে? বাস 3.14 পরে কত 2, এরপরে কিছু ছিল নিশ্চয়ই ছিল, কত ছিল? আচ্ছা ঠিক আছে, ব্যাস ব্যাস এমনি পাইর ভ্যালু কত গো? ক্যালকুলেটরে পাই মারো তো, ক্যালকুলেটরে পাই কত দিচ্ছে দেখো। 22 এর 7, 22 ডিভাইডেড বাই 7, এই যে 3 ব্যাস সে হোক, কারণ রেজাল্টগুলোর উপর পরেরগুলোর হ্যাম্পার পড়বে। আমাদের 3 পর্যন্ত কারেক্ট করতে বলেছে, আমি 3 পর্যন্ত কারেক্ট করেছি। 3 পর্যন্ত কতদূর পর্যন্ত কারেক্ট হবে না হবে এইটার উপর ডিপেন্ড করবে। এটা যদি আরো 2 ঘরে এক্সাক্ট নাও, 2 ঘরে যদি ভালো রেজাল্ট পাও, তাহলে এখানেও আরো 2 ঘর ভালো রেজাল্ট আসবে। এই হচ্ছে অঙ্ক। তো আপাতত সিমসন ওয়ান থার পরীক্ষাতে কম্পালসারি আসবেই, পরীক্ষাতে সবসময় সিমসন ওয়ান থার ট্রাপিজয়েডটা করার চেষ্টা করবে। আচ্ছা এই হলো আমাদের ইন্টিগ্রেশন গেল। তাহলে আমি কি শেখালাম আপাতত? ইন্টারপোলেশন হলো, ইন্টিগ্রেশন হলো। হ্যাঁ এটা কারেক্ট আপ টু লেখো, একটু লিখতে হয়। কারেক্ট আপ টু কত ডেসিমেল প্লেস পর্যন্ত বলেছে? 3, কারেক্ট আপ টু 3 ডেসিমেল প্লেস। হ্যাঁ যদি ইকুয়াল টু লেখো, এখানে যেহেতু কারেক্ট আপ টু 3 ডেসিমেল প্লেসেস লিখে দিয়েছি, আর অ্যাপ্রক্সিমেট নাও লিখতে পারো। কি বললাম বুঝতে পারলে দেবস্মিতা? আর যদি না লেখো তাহলে একটা সাইন দেবে, বাট এখানে ইকুয়াল টু দিয়ে লেখো কারেক্ট আপ টু 3 ডেসিমেল প্লেসেস। আচ্ছা এই গেল আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন পার্টটা হয়ে গেল। আর অনেক অনার্সের স্ট্যাট অনার্সদের কিন্তু আরো কিছু আছে, যাই হোক। তো ইন্টিগ্রেশন হলো, ইন্টারপোলেশন হলো। এবার আমরা যাব হচ্ছে নতুন একটা চ্যাপ্টারতে, সেইটা হলে তোমাদের নিউমেরিক্যালটা স্টপ হয়ে যাবে। নিউমেরিক্যালটা কমপ্লিট হলেই আমাদের আর একটা পড়ে থাকবে, একটা ইউনিট, সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ওটা হলে তোমাদের সিলেবাস পুরো কমপ্লিট হবে। ঠিক আছে দেখো, ধরো আচ্ছা চ্যাপ্টারটার নাম হচ্ছে লেখো সলিউশন অফ, নেক্সট চ্যাপ্টার লেখো সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড, লেখো সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। স্পেলিংটা লিখে দিচ্ছি, সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল, TRANSCENDENTAL, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, এটা নেক্সট চ্যাপ্টার অবশ্যই, সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন।
লেখো এর আন্ডার একটু অ্যালজেব্রিক ইকুয়েশনটা কি আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনটা কি সেটুকু বলা যাক। অ্যালজেব্রিক ইকুয়েশন মানে পলিনোমিয়াল ইকুয়েশনগুলোকে আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন বলি, মানে যে সমস্ত ইকুয়েশনে এক্স এর মাথাতে ইন্টিজার থাকবে। মানে উদাহরণ অনুযায়ী সাপোজ এক্স কিউ প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস ধরো 5, এটা এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। সোজা কথা আমরা যে পলিনোমিয়াল শিখেছিলাম না, এক্স টু দি পাওয়ার এন প্লাস a1 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, প্লাস লেখার দরকার নেই, যতটুকু লেখা আমি লেখাবো, এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 an ইকুয়াল টু 0। এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন। এই পলিনোমিয়াল ইকুয়েশনকে আমরা বলছি হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন। আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন কি? পলিনোমিয়াল ইকুয়েশন বাদ দিয়ে যত টাইপের ইকুয়েশন আছে সেইগুলোকে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলি। সেটা আবার কি রকম? এই সমস্ত ইকুয়েশনের মধ্যে না সাইন কস ট্যান লগ ই টু দি পাওয়ার এক্স এরকম থাকবে। সাপোজ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস 2x ইকুয়াল টু 0, এটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। মানে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের মধ্যে সাইন কস ট্যান লগ এই সমস্ত হাইপারবোলিক এই সমস্ত বিভিন্ন রকমের ফাংশন, মানে সোজা কথা এই অ্যালজেব্রিক ইকুয়েশন বাদ দিয়ে যেসব ইকুয়েশন দেখতে পাবে ওগুলোকে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন আমরা বলি। তো অ্যালজেব্রিক ইকুয়েশন আমরা প্রথম থেকেই ছোটবেলা থেকে অ্যালজেব্রিক ইকুয়েশন নিয়ে কিন্তু পরিচিত। আমরা যখন ক্লাস 9 এ মিডল টার্ম করতাম সেগুলো হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশনই ছিল। ওইগুলো আমরা সলভ বের করতাম, মানে এক্স এর রুট কি হবে এক্স এর ভ্যালু কি হবে সেগুলো বের করতাম। বাট একটু বড় হয়ে যেতে এখন একটা জিনিস আসবে, এই সমস্ত ইকুয়েশন ডান দিকে ইকুয়াল টু 0 লিখছি আমি, তার মানে কিছু তো এক্স আছে, যেই এক্সটা এখানে বসালে নিশ্চয়ই 0 পাবে। ওই এক্সটুকু আমরা সহজে বের করতে পারি না, কোনো পার্টিকুলার রুল নেই যে এই ইকুয়েশনটা থেকে এক্স এর একটা ভ্যালু বের করে দেখাও। তো এতদিন পর্যন্ত জানতাম না, কিন্তু এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস তোমাকে হেল্প করবে যে এই ইকুয়েশনের এমন একটা এক্স তুমি খুঁজে পাবে যার জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে যাবে। মেনলি অনার্সে আমাদের শেখাতে হয় এই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের সলভগুলো কি করে করব। আর এই সমস্ত ইকুয়েশন যেগুলো অ্যালজেব্রিক ইকুয়েশন, এই অ্যালজেব্রিক ইকুয়েশনগুলো সলিউশন অলরেডি তোমরা শিখেছো, বাট সেখানে একটা রেস্ট্রিকশন আছে, আমরা হাঁটতে পেরেছিলাম 4 ডিগ্রি পর্যন্ত দিয়ে, মানে 4 ডিগ্রিওয়ালা ইকুয়েশন দিয়ে। কেন 4 ডিগ্রিওয়ালা? তোমরা তোমাদের পাশে ছিল হচ্ছে তোমার কার্ডেন্স মেথড পর্যন্ত, ফার্স্ট সেমিস্টারে কার্ডেন্স মেথড শিখেছো, কার কার মনে আছে কার্ডেন্স মেথড শিখেছো? ফার্স্ট সেমিস্টারে কার্ডেন্স মেথড শিখেছো। একটা কিউবিক ইকুয়েশনকে সলভ করার প্রসেস হচ্ছে কার্ডেন্স মেথড সলভ করি। 4 ডিগ্রি ইকুয়েশনকে সলভ করার প্রসেস হচ্ছে ফেরারি মেথড, সেটা তোমাদের নেই অনার্সে ছিল। তো এইগুলো পর্যন্ত না হয় আমাদের রেস্ট্রিকশন ছিল, বাট এইরকম কোনো ইকুয়েশন আছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3x স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 0, এর রুট বের করতে গিয়ে আমরা হোঁচট খাচ্ছিলাম। বাট আমরা জানি এভরি পলিনোমিয়াল ইকুয়েশন হ্যাজ এ রুট, প্রত্যেকটা পলিনোমিয়াল ইকুয়েশনের হ্যাজ এ রুট, মানে রুট তোমার আছেই। আছো? শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। দেখো, যাই হোক, তো হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3x স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 0, এটা একটা 6 ডিগ্রিওয়ালা ইকুয়েশন। এর 6টা রুট আছে, সেই 6টা রুট বের করতে গিয়ে আমরা হোঁচট খাই, কোনো পার্টিকুলার টেকনিক নেই। তো সেই রুটগুলো বের করে দেওয়া যায় কিন্তু এই সলিউশন অফ অ্যালজেব্রিক এন্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের যে চ্যাপ্টারটা আমি এখন পড়াবো তার হেল্প নিয়ে। এখানে কতগুলো প্রসেস আছে, যেরকম ওখানে যেরকম সিমসন ওয়ান ধারা ট্রাপিজয়েডাল শিখেছিলে, এখানে সেরকম আছে বাইসেকশন আছে, রেগুলার ফাংশন আছে, ফিক্সড পয়েন্ট ইটারেশন আছে, নিউটন র্যাপসন আছে। এই সমস্ত রুলগুলোর হেল্প নিয়ে তুমি এই যে ইকুয়েশন এর 6টা রুটই বের করে দেওয়া যায়। বাট পরীক্ষাতে তোমাকে 6টা রুট বের করতে বলে না, বলে এর একটা রুট খুঁজে দেখাও। তো এই গেল এটা। 3টে 4টে মানে বলো? হ্যাঁ, সেও বের করা যাবে। দেখো, যেটা শিখছো সেটা কঠিনের জন্য তো সবসময় অ্যাপ্লিকেবল হওয়া মানে ছোট যে সমস্ত ইকুয়েশন তার জন্য অ্যাপ্লিকেবল। কি কথাটা বললাম বুঝতে পারলে? এই আর সিমিলারলি এই সমস্ত ইকুয়েশনের এইগুলোরও তুমি একটা এক্স এর ভ্যালু খুঁজে পাবে যার জন্য ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। সেই সমস্ত জিনিসগুলো কি করে রুটগুলো বের করব বা কি করে এক্স এর ভ্যালুগুলো বের করব সেটা তোমার এই চ্যাপ্টার থেকে তুমি জানতে পারবে। এই হচ্ছে এই চ্যাপ্টার সামারি। আপাতত দুটো ডেফিনেশন লেখো, কারণ অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে নেয় যে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনটা কি। অ্যালজেব্রিক ইকুয়েশনের ডেফিনেশন সবাই দিতে পারবে, বা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের মধ্যে আলাদা করে ডেফিনেশন কিছু নয়। তুমি বলবে যে সমস্ত ইকুয়েশনের মধ্যে যে সাইন কনস কস ট্যান লগ ই টু দি পাওয়ার এক্স হাইপারবোলিক ফাংশনগুলো ইনভলভ থাকে, ওই সমস্ত ফাংশনগুলোকে আমরা বলছি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। আর অ্যালজেব্রিক ইকুয়েশনের মধ্যে অনলি তোমার হচ্ছে এক্স এর পলিনোমিয়াল আকারে যে সমস্ত ইকুয়েশনগুলো থাকে ওগুলোকে আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন বলি। লেখো লেখো অ্যান অ্যালজেব্রিক ইকুয়েশন ইজ অ্যান ইকুয়েশন অফ পলিনোমিয়াল ইকুয়েশন। লেখো
an algebraic equation an algebraic equation is a equation of polynomial equation লেখো whose standard form is যেটা লিখলাম whose standard form is a0 x to the power n plus a1 x to the power n minus 1 a2 x to the power n minus 2 plus dot 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 an equal an algebraic equation is the equation of polynomial equation লেখো is the equation of polynomial equation মানে এই রকম ইকুয়েশনটাকে algebraic equation বলি আমরা লেখো here n অবশ্যই greater than 0 লেখো here n is a positive integer লিখে দাও here n is a positive integer এর এই n ফির নেগেটিভ নয় নেগেটিভ হলে ও আবার নিচে চলে আসবে 1/x ওয়ালা চলে আসবে সেটা যেন না হয় লেখো here n is a positive integer পলিনোমিয়াল ইকুয়েশন বলে দিয়েছো মানে এটাই এনাফ সবাই পলিনোমিয়াল ইকুয়েশনের ডেফিনেশনটুকু জানে where n is a positive integer লেখো on the other hand লেখো on the other hand লেখো লেখো a transcendental equation involved in the terms লেখো on the other hand a transcendental equation involve the terms sin x cos x এরকম না করে এটুকু লিখতে পারো involve the terms trigonometric function তারপর এক্সপোনেনশিয়াল ফাংশন লগারিদম ফাংশন ইটিসি এরকম বলে দাও তো উদাহরণ লেখার দরকার নেই লেখো involve the function লগারিদম দেখো involve the term বলে লেখো involve the term লগারিদম ফাংশন আবার বলছি on the other hand and transcendental equation involve the term logarithm function or দিয়ে লেখো or exponential function or trigonometric function or hyperbolic function etc আর অনেক ফাংশন আছে বক্স ফাংশন আছে ওগুলো দেওয়ার দরকার নেই etc এই একটা এক্সাম্পল লিখে ফেলো একটা এক্সাম্পল বলাই যায় হ্যাঁ হাইপারবোলিক মানে ওই সাইন হাইপারবোলিক ফাংশন কস হাইপারবোলিক ফাংশন এগুলো আর কি লেখো এক্সাম্পল লেখো e টু দি পাওয়ার x sin x প্লাস 1 ইকুয়াল টু 0 এটা একটা বলা যায় দিয়ে যদি চাও এটুকু লিখতে পারো আমার মনে যেটা আসছে x log x প্লাস ধরো তোমার 2 প্লাস sin x যা খুশি লেখো না এটা ইকুয়াল টু 0 এগুলো সব হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের এক্সাম্পল প্যারা চেঞ্জ করে লেখো in this chapter লেখো we find the solution of algebraic and transcendental equation সলিউশন মানে অলওয়েজ x এর ভ্যালু আমরা খুঁজবো কি এমন x আছে যেটা হচ্ছে ইকুয়েশনগুলোকে স্যাটিসফাই করে এই হচ্ছে এই চ্যাপ্টার সামারি এর মধ্যে ফার্স্ট যেটা আমাকে শিখতে হবে বাইসেকশন মেথড তার আগে একটা জিনিস আমাকে শিখে ফেলতে হবে সেটা হচ্ছে বোলজানো-ওয়েস্টার্স থিওরেম ধরো একটু অন্যভাবে লিখে দিই ধরো তো একটু ধরো আমি একটু ডেফিনেশনটা নিজের মতো করে লেখো let fx equal to 0 আচ্ছা হেডিং করো একটু ধরো ডেফিনেশনটা যখন লেখাচ্ছি তাহলে একটু স্ট্যান্ডার্ড ফর্মটাই লেখাই একটু ধরো
ধরো ধরো লেখো বোলজানো থিওরেম। একটু বোলজানো থিওরেমটা কাজে লাগবে। লেখো লেট ক্লোজ ইন্টারভ্যাল, স্টাস দরকার নেই, শুধু বোলজানো থিওরেম লেখো। বোলজানো থিওরেম, ওদিকে আর বোলজানো ওয়েস্টাসটা এটা আবার বুঝিয়ে যাবে। বোলজানো থিওরেম, BOLZANO, বোলজানো থিওরেম। লেখো লেট ক্লোজ ইন্টারভ্যাল a to b, let close interval a to b be a closed and bounded interval, closed and bounded interval, इसके मापा থেকে ডেফিনেশনটা লেখাচ্ছি। interval and if map close interval a to b to r, লেখো be a continuous, মাপাটা কিনেছো যাদের স্ট্যাট তাদের তো অ্যানালাইসিস থাকে, এসকে মাপা আছে তোমাদের পাশে? কে কে এসকে মাপা কিনেছো? লেখো মাপাটা কিনবে। আর বি এ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল a to b, ফুল স্টপ দিয়ে লেখো if a and f of b, লেখো আর অফ অপোজিট সাইন। আচ্ছা বলে দিচ্ছি, কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল a to b, অন মানে পড়ি অ্যাকচুয়ালি ক্লোজ ইন্টারভ্যাল a to b, বাট তুমি এই সাইনটা দেবে, লিখবে অনের পর এটাই লিখবে অন, এটা মানে অন ক্লোজ ইন্টারভ্যাল a to b, এটা ক্লোজ ইন্টারভ্যালের সাইন। আচ্ছা লেখো ইফ, পরে বললাম ইফ এফ এ এন্ড এফ বি আর অফ অপোজিট সাইন। আচ্ছা তোমরা একটা পরীক্ষা দাও না, এটা পরীক্ষা দাও না, এটা পরীক্ষা দেবে বলো, এগ্রি সবাই? নিউমেরিক্যালটাই নেব, না হয় নিউমেরিক্যালটা নেবো আর ওদিকে ওই পোর্শনটাও নেবো, কোনটা দিতে চাইছো বলো? নিউমেরিক্যাল, আচ্ছা হোক, নিউমেরিক্যালটা পড়ছো যখন নিউমেরিক্যালটাই দাও। নিউমেরিক্যালের বেশি কিছু তো হয়নি, পুরোটা হলে নিউমেরিক্যালটা নিলে ভালো হতো না? আর তো একটা ক্লাস কি দেড়খানা ক্লাস লাগবে, তারপর নিউমেরিক্যালটা নেবো। ওই পোর্শনটা দাও, সামনের সপ্তাহে বুধবার দিয়ে দাও, সময় দিচ্ছি। এই সপ্তাহে সোমবার তো, সোমবার দিয়ে দাও, রাতে দিয়ে দাও, সোমবার রাতে দিয়ে দাও 1 ঘন্টা। বলো, ওই তো আমি কোশ্চেন দেব, ওটা আমাকে পিডিএফ করে পাঠাবে, যেরকম অনলাইনে পরীক্ষা দেওয়া হয়। কোশ্চেনটা আমি গ্রুপ মেল করে দিলেও ভালো, মেল করে দিলে খাতাগুলো খুব ভালোভাবে থাকে তাহলে। আর যদি গ্রুপে দাও, গ্রুপে দিলে দিতে পারো, তাতে সবাই খাতা সবাই দেখতে পাবে, সেটা যদি করতে পারো ভালো, আর না হলে এমনি যদি আমাকে টেক্সট করো সে চাপা পড়ে যায়, মানে কারোরটা তোমার পরে এটা এলো খাতা মিস হয়ে যায়। সব থেকে ভালো মেল করে দাও, নাকি? তাহলে সামনের সপ্তাহের সোমবার তো ক্লাস নেব। তুমি 9টায় 10টায় দিয়ে দাও না, কোনো 1 ঘন্টা আমাকে একটু জানিয়ে দেবে, পরীক্ষা দিচ্ছি আমি। সন্ধ্যে ধরো 7টার সময় কোশ্চেন দেবো, যাদের 7টা থেকে হবে 7টা থেকে 8টা 1 ঘন্টা দেবে, যাদের হবে না তারা অন্য টাইমটা নিয়ে আমাকে একবার নক করে দেবে যে আমি পরীক্ষা দিতে বসলাম, ব্যাস 1 ঘন্টা পর আমাকে মেল করে দেবে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা ওই এই আমাদের ফার্স্ট ইউনিটটা, যেটা প্রথমটা মানে নিউমেরিক্যালের আগে পর্যন্ত যেটা শিখিয়েছিলাম,
বুঝতে, আমি তো করিয়ে দিলাম তোমাকে। বলো, মাল্টিপল ইন্টিগ্রালটা তো করিয়ে দিলাম, নোট দিয়ে দিলাম। আর কোনটা বাকি আছে? এরিয়া ভলিউমের তো আমি তো সেগুলো সেগুলো এমসিকিউ কোশ্চেনগুলো, তো ওগুলো আমি দেবো না, ওগুলো তোমাকে আমি সময় করে পাঠাবো। ওই টাইপগুলো দেবো না, আমি যেগুলো করিয়েছি ওইগুলোই ইয়ারে আসে। তোমার ওই কোশ্চেনগুলো হচ্ছে এমসিকিউ টাইপ। এমসিকিউ টাইপের জন্য যদি এমসিকিউ কিছু দিই, তাহলে এমসিকিউ আমি একটা পিডিএফ পাঠাবো, এমসিকিউটাও দাও তাহলে, ঠিক আছে? এমসিকিউ একটা দেখি পিডিএফ, আমি তো বইপত্র যা দরকার ছিল মোটামুটি এনেছি, বাড়িতে আছি, ওখানে সবকিছুই আছে। দেখি এমসিকিউ গুলো যদি পারি পাঠাবো। আর দেবস্মিতা, তোমারগুলো এই সপ্তাহে আমি ধরে দেবো, বুঝলে দেবস্মিতা? এই সপ্তাহে আমি করে দেবো। আচ্ছা, লেখো ইফ এফ এ and এফ বি আর অফ অপোজিট সাইন, then there exists at least, then there exists at least a point C, then there exists at least a point C in the open interval, in the open interval, open interval, এটা এই ওপেন ইন্টারভ্যাল লাইনটা তুলে দিতে পারো, তুলে দিয়ে ইন দা এটা লিখতে পারো। এইটা মানেই হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, এটাকে বলি আমরা ওপেন ইন্টারভ্যাল। ইন দা ওপেন ইন্টারভ্যাল ওই এ টু বি such that এফ সি, হ্যাঁ বলে দিচ্ছি, if fa and fb are of opposite sign, then there exists at least a point C, then there exists at least a point C in the open interval এটা such that fc equal to 0, that is C is a root of the, that is C is a root of the equation fx equal to 0। কি বলেছে বোঝো। বোলজানো থিওরেমের উপরই ডিপেন্ড করে এই সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের সলভগুলো পাওয়া যায়। এই বোলজানো থিওরেম যদি না থাকতো তাহলে আমরা কিন্তু সলিউশন বের করতে পারতাম না। কি বলেছে বোলজানো, যে একটা ইকুয়েশন আছে, সাপোজ এটা, সাপোজ fx ইকুয়াল টু 2x² প্লাস 3x প্লাস 5, ধরো একটা ইকুয়েশন আছে এটা। এখন দুটো নাম্বার, তোমার ইচ্ছে হচ্ছে দুটো নাম্বার চুজ করা, আমি দুটো নাম্বার চুজ করলাম, একটা তুললাম এ, একটা তুললাম বি। যদি অঙ্কতে নিই তখন এ বির কোনো মিনিং নেই, এটা হয়ে যাবে সাপোজ 2 আর বিটা সাপোজ 3, কথাই বলছি সাপোজ। কিন্তু এখন তুমি f2 ক্যালকুলেট করলে আর তুমি f3ও ক্যালকুলেট করলে। এখন f2 এর ভ্যালু সাপোজ পজিটিভ এসছে আর f3 এর ভ্যালু সাপোজ নেগেটিভ এসছে, তাহলে বোলজানো কি বলেছে, এই 2 থেকে 3 এর মধ্যে একটা কোনো পয়েন্ট C আছে যাতে করে নাকি fc ইকুয়াল টু 0 হবে। তার মানে ঘুরিয়ে বলা যায় যে fx ইকুয়াল টু 0 ইকুয়েশনে যদি fc ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে c ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন। এইটুকু কথা বুঝতে পারলে কিনা বলো? আমি আবার রিপিট করে দিচ্ছি, যাদের মাথাতে ঢুকলো তারা ঢুকলো, না হলে অবশ্যই বলবো। দেখো, যে বোলজানো থিওরেম বলেছে যে একটা ইকুয়েশন, সাপোজ fx ইকুয়াল টু একটা ইকুয়েশন আছে, fx ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন আছে, দুটো আরবিট্রারি নাম্বার চুজ করেছো, একটা a চুজ করেছো, একটা b চুজ করেছো। এখন যেহেতু fx দিয়ে দিয়েছে, fx তোমাকে অঙ্কতে দেবে, অতএব fa ক্যালকুলেট করতে তোমার সমস্যা হবে না। তুমি fa ক্যালকুলেট করলে, দেখলে fa টা পজিটিভ এসছে, fb ক্যালকুলেট করলে দেখলে fb টা নেগেটিভ এসছে। তার মানে fa পজিটিভ আর fb নেগেটিভ ভ্যালু এসছে।
এফ বি নেগেটিভ ভ্যালু এসছে। তাহলে বোলজানো বলেছে এই এ থেকে বির মধ্যে একটা কোনো ভ্যালু, কমপক্ষে এক্স এর একটা ভ্যালু আছে, কমপক্ষে এক্স ইকুয়াল টু সি যে কোনো একটা ভ্যালু খুঁজে পাবে, যার জন্য চিরকাল এফ সি ইকুয়াল টু জিরো হবে। এই এফ সি ইকুয়াল টু জিরো হওয়ার মিনিং কি? এফ সি ইকুয়াল টু জিরো হওয়ার মিনিং হচ্ছে সি ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন। কারণ এটুকু জানি যে সাপোজ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো একটা ইকুয়েশন, এখানে বললাম এক্স এর একটা রুট ওয়ান, তাহলে অবশ্যই কি 2 ইন্টু ওয়ান এর হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু ওয়ান প্লাস 5 ইকুয়াল টু জিরো হয়, মানে অ্যাকচুয়ালি কি f1 ইকুয়াল টু জিরো হয়, তার মানে ওয়ানটা ইকুয়েশনের রুট। তার মানে ঘুরিয়ে বোলজানো বলেছে কোন একটা আরবিটারি ইকুয়েশনের রুট কত থেকে কত ইন্টারভেলের মধ্যে থাকবে সেইটুকু কিন্তু বোলজানো বলে দিতে পেরেছে। দেখো যে এই যে এফ এ আর এফ বি আর অফ অপোজিট সাইন, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ বল, বোলজানো বলেছে একটা কিছু ভ্যালু আছে এ থেকে বির মধ্যে, যার জন্য এফ সি ইকুয়াল টু জিরো, তার মানে সিটা কিউ ইকুয়েশনের রুট। তার মানে ঘুরিয়ে বলতে পারছে রুটের এক্সাক্ট রুট কত বোলজানো বলতে পারছে না, কিন্তু রুটটা কত থেকে কতর মধ্যে থাকবে সেটুকু বোলজানো বলে দিতে পারছে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ, আরবিটারি নেওয়া হয়েছে, তুমি কিভাবে নেবে সে তো অঙ্ক হলে আমি তোমাকে পরপর যাবো, এই তো আরবিটারি নেওয়া হয়েছে। যদি বলি তোমাকে যে এই এ বি চুজ করবো কিভাবে, এ বি চুজ করার রুল হচ্ছে এটা। সাপোজ তোমাকে একটা ইকুয়েশন দিলাম এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স প্লাস ধরো 2 এরকম একটা ইকুয়েশন দিলাম। সাপোজ তোমাকে বলছি আচ্ছা এই ইকুয়েশনের রুট না একটা রুট তুমি বলো তো যেটা কত থেকে কতর মধ্যে আসবে, মানে রুটের রেঞ্জটুকু কত থেকে কতর মধ্যে আসবে। একটু মাইনাস মাইনাস করে দিই তো থাক না। এবার তুমি কি করবে, একটা এক্স এর টেবিল বানাবে, একটা এফ এক্স এর টেবিল বানাবে। প্রথম এক্স জিরো থেকে স্টার্ট করো, এক্স ইকুয়াল টু জিরো থেকে স্টার্ট করো, জিরো থেকে স্টার্ট করলে এর তো একটা ভ্যালু পাবে, এক্স এর একটা ভ্যালু পাবে 2 পেলে। আচ্ছা এগুলো কিন্তু ডিগ্রি, যখন এই সাইন এক্স ফাইন এক্স থাকবে না, এক্সগুলো ডিগ্রিতেই থাকে, ক্যালকুলেটর যেন ডিগ্রি মোডটা থাকে মাথায় রাখবে, সাইন এক্স কস এক্স থাকলে ডিগ্রিতেই রাখবে। তো যাই হোক, এরপরে হচ্ছে তুমি 1 নিয়ে কাজ করলে কিছু তো একটা ভ্যালু পাবে, 2 নিয়ে কাজ করো কিছু ভ্যালু পাবে। সাপোজ কথাই বলছি 2 তে নিয়ে দেখলাম, 3 তে নিয়ে দেখলাম ইউ পজিটিভ ভ্যালু দিচ্ছে, পজিটিভ ভ্যালু দিচ্ছে, পজিটিভ ভ্যালু দিচ্ছে, হঠাৎ করে দেখলাম 4 এ গিয়ে সাপোজ নেগেটিভ ভ্যালু দিচ্ছে, হঠাৎ করে ভ্যালু দিচ্ছে, মানে ক্যালকুলেট করলেও নেগেটিভ ভ্যালু পাচ্ছ। তার মানে এই 3 আর 4 মানে f3 হিসেব মতো কত দিয়েছে, পজিটিভ দিয়েছে, f4 কত দিয়েছে, নেগেটিভ দিয়েছে, তার মানে fa পজিটিভ fb নেগেটিভ। তাহলে বলো বোলজানো কি বলেছে 3 থেকে 4 এর মধ্যে রুট থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? 3 থেকে 4 এর মধ্যে রুট থাকবে, হ্যাঁ কি না বলো? তাই তো দস্মিতা? এখন তোমার মাথাতে প্রশ্ন আসছে যে এ তো পজিটিভ পজিটিভ সব পজিটিভ 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 আসছে, মানে তুমি দু চারটা ক্যালকুলেশন করে বুঝতেই পারবে ওই ইকুয়েশনের কোনো পজিটিভ ভ্যালু মানে নেগেটিভ আসবে কিনা। ধরো ধৈর্য হারিয়ে ফেলছো 10 পর্যন্ত যাওয়ার পর সব পজিটিভ পজিটিভ আছে, ঠিক আছে একটু নেগেটিভ রুটের দিকে ভাবি না, তখন তুমি কি করবে -1 -2 -3 -4 ক্যালকুলেট করো, দেখবে কোথাও না কোথাও সাইন অল্টার করছে, মানে ফাংশনাল ভ্যালুগুলো অল্টার করছে, মানে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ আসবে। এই রুটের ইন্টারভ্যালটুকু যদি তুমি পেয়ে যাও, মানে রুটটা কত থেকে কতর মধ্যে যদি পেয়ে যাও, ব্যাস আর এর পরের কাজগুলো বোলজানো করবে না। আর এর পরের কাজগুলোর জন্য, পরের কাজ মানে কি অ্যাকচুয়ালি আমি রুট বের করতে চাইছি, পরের কাজের জন্য কতগুলো প্রসেস আছে। একটা প্রসেস আছে বাইসেকশন মেথড আছে, একটা আছে তোমার নিউটন র্যাপসন আছে, ফিক্সড পয়েন্ট ইটারেশন আছে, রেগুলার ফ্যালাসি আছে। তো তোমাদের সবগুলো নেই মনে হয়, ওই র্যাপসনটা আছে, বাইসেকশন আছে, আর একটা কি আছে ভুলে গেছি, যাই হোক বাইসেকশনটা আছে, বাইসেকশন প্রথম করাবো। তো ওর হেল্প নিয়ে তুমি এবার না রুট কত হবে সেটুকু তুমি বলে দিতে পারবে। আবারও বলি এখানে এক্সাক্ট রুট ও বলতে পারবে না, যদি এক্সাক্ট রুট থেকে থাকে তাহলে এক্সাক্ট রুট চলে আসবে, যদি এক্সাক্ট রুট নেই, নেই মানে হয়তো 15টা সংখ্যার পর রুট আছে, ধরো একটা এইটার এক্সাক্ট রুট ধরো 1.324132594192, এই ভ্যালুর জন্য সাপোজ এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, বাইসেকশনও এই ভ্যালুটা দেবে, বাট তার জন্য 50 পাতা হয়তো অঙ্ক হয়ে যাবে। এই জন্য এই সমস্ত জিনিসগুলো আমরা প্রোগ্রামিং ইউজ করি, সি প্রোগ্রামিং স্ট্যাটে সি প্রোগ্রামিং আছে, শিখেছো কোন সেমিস্টারে আছে তো? হ্যাঁ এই সি প্রোগ্রাম এবারেই আছে, সি প্রোগ্রামিং এ দেখবে সিমসন ওয়ান থার্ড, ট্রাপিজয়েডাল, নিউটন র্যাপসন, বাইসেকশন, সব অঙ্কগুলো সি প্রোগ্রামিং এ মেশিনের হেল্প নিয়ে করে দেওয়া যায়। এই মেশিন কিন্তু তোমাকে
এক্সাক্ট ভ্যালু দেবে যদি তুমি চাও। চাও মানে আমি ধরো চাই কম্পিউটারকে বোঝাবো আমি না পয়েন্টের পর 20খানা ডেসিমেলে অ্যান্সার চাই, ও 20খানা ডেসিমেলে অ্যান্সার দিয়ে দেবে। এবার 20খানা ডেসিমেল যদি এক্সাক্ট ভ্যালু পর্যন্ত যায় তো এক্সাক্ট রেজাল্টটুকু আসবে। যাই হোক সেসব মাথাতে না গিয়ে আপাতত এটুকু মাথায় রাখো যে আমি রুট বের করতে চাইছি, প্রথম আমি ইন্টারভ্যাল খুঁজবো কত থেকে কতর মধ্যে রুট আছে, তারপর যেসব টেকনিকগুলো আছে বাইসেকশন আছে সেই বাইসেকশনের হেল্প নিয়ে আমি কিন্তু রুট বের করতে পারবো। তো এগুলো একটু লেবোরিয়াস জিনিস হয়, মানে একটু সময় লাগে, সেই সময়টুকু বাঁচানোর জন্যই আমাদের এখন মেশিন চলে এসছে, সফটওয়্যার চলে এসছে, সি প্রোগ্রামিং চলে এসছে। এই বাইসেকশনের ফর্মুলা নেব, মেশিনে রান করাবো, প্রোগ্রামিং করাবো, ঝটপট করে আউটপুট দিয়ে দেবে। বাট এখন আমরা এগুলো হাতে করব। তো যাই হোক এই হচ্ছে তোমার রুট কোথায় আছে সেটুকু বের করার জিনিস। এটা যেটা এরপর যেটা আছে বাইসেকশন মেথডের আগে একটা ট্যাবুলেশন মেথড বলে একটা আছে, সেটা লাগবে না, তুমি বাইসেকশন মেথড থেকেই করো। বলো। পজিটিভ সবেলে রুট নেই, কোনো সাইন অল্টার করছে না, তাহলে রুট নেই। বাট কি করে হয় এক্স স্কয়ার প্লাস, বলো। হ্যাঁ জিওমেট্রিক্যাল সিগনিফিকেশন সে তো করাবো, ওর একটা জিওমেট্রিক্যাল সিগনিফিকেশন আছে। ট্যাবুলার আছে, ট্যাবুলেশন আছে। ট্যাব আচ্ছা ট্যাবুলেশন ব্যাপারটা কিছু নয়, পরীক্ষাতে দেবে না, তাও আমি ট্যাবুলেশনটা বলেই দিই যে ট্যাবুলেশনটা কি করে করব। একটা তাহলে ছোট অঙ্ক নিয়ে নাও, ট্যাবুলেশন, মেথড অফ ট্যাবুলেশন। ট্যাবুলেশনে পার্টিকুলার কোনো নেই, রুল নেই, বাট ট্যাবুলেশনটা এভাবেই আমাদের করতে হয়। দেখো একটা ছোট্ট অঙ্ক নাও ট্যাবুলেশনের জন্য, ওই জন্য এই জিনিসটা নিই আমরা। দাঁড়া। হুম একটা অঙ্ক তাহলে নিই, সেটা থেকে ট্যাবুলেশনটা বলে দিচ্ছি। লেখো, লেখো ফাইন্ড এ রিয়াল রুট, ফাইন্ড এ পজিটিভ রিয়াল রুট, লেখো ফাইন্ড এ পজিটিভ রিয়াল রুট of the equation x cube minus 3x minus 3x plus 1.06 equal to 0 by tabulation method, correct up to 2 decimal places. By tabulation method correct up to 2 decimal places. Correct up to 2 decimal places. ট্যাবুলেশনের আলাদা কোনো ফর্মুলা নেই, বলো। find a positive real root of the equation x cube minus 3x plus 1.06 equal to 0 by tabulation method correct up to 2 decimal places, correct up to 2 decimal places। এটা তো যেহেতু পজিটিভ রুটের কথা ওরা বলে দিয়েছে, তার মানে তুমি যে রেঞ্জ বের করবে, যে রুটের রেঞ্জ, সেটা কিন্তু একটা পজিটিভ ইন্টারভ্যালের মধ্যেই থাকা উচিত। কোশ্চেন কিন্তু পজিটিভ রুটের কথা বলেছে। তো যাই হোক আমরা এখানে ট্যাবুলেশনটা এভাবেই বানানো হয়, আলাদা কোনো পার্টিকুলার কোনো ফর্মুলা নেই, শুধু ইন্টারভ্যালগুলোকে একটু ছোট করতে থাকবো পরপর। একটা এক্স এর কলম লেখো, একটা ওয়াই এর কলম লেখো। পজিটিভ রুট শুরু হয় জিরোর পর থেকে, কিন্তু নেগেটিভ রুট শুরু হয় জিরোর আগে, মানে মাইনাস দিয়ে। তো আমি এক্স ইকুয়াল টু জিরোর জন্য ফার্স্ট আমি ভ্যালুটুকু বের করব। এক্স ইকুয়াল টু জিরোর জন্য একটা টেবিল বানাতে হবে। এক্স ইকুয়াল টু জিরোর জন্য এফ এক্স কত, ক্যালকুলেটর নাও, ঝটপট ক্যালকুলেটর ফাংশন স্টোর করে ঝটপট করে আমাকে ভ্যালুগুলো বলো। ক্যালকুলেটরে ভ্যালু নিয়ে ঝটপট করে আমাকে বলো রুট কার মধ্যে আছে, সেইটুকু আমাকে ঝটপট খুঁজে দাও।
1 থেকে নিয়ে কাজ করো, 2 নিয়ে কাজ করো, 0 প্রথম নাও, তারপরে 1 নাও। বলো x equal to 0 হলে y এর ভ্যালু কত? গুড গুড, তাহলে 0 তে এসছে পজিটিভ, আর x equal to 1 এ কত দিয়েছে? ফাংশন ভ্যালু কত? -0.94। লেখো হেয়ার f of 0 কত গ্রেটার দেন 0, অ্যান্ড তার মানে এটা এর কাজ করছে, এটা বির কাজ করছে, অ্যান্ড f of 1 কত লেস দেন 0। লেখো শো 1 পজিটিভ রিয়াল রুট, so one positive real root lies between, so one পজিটিভ কারণ বললাম কারণ 0 থেকে 1 এই ইন্টারভ্যালটা পজিটিভ। তোমাকে আমার কোশ্চেনটা সোজা করে দিয়েছে যে পজিটিভ রুটের কথা বলেছে, যদি নেগেটিভ বলতো তাহলে নেগেটিভের দিকে 0 এর পর -1 নিয়ে কাজ করতাম। দেখো here f0 greater than 0 and f1 less than 0, show one positive real root, show one positive real root lies between, so one positive real root lies between কত কতর মধ্যে থাকবে? lies between 0 and 1। এটা রুট কোথায় আছে সব অঙ্কতে তোমাকে শিওর হতে হবে, সে ট্যাবুলেশন বলো, বাইসেকশন বলো, নিউটন র্যাপসন বলো, যা বলো না কেন, রুট কোথায় আছে সেটুকু শিওর হওয়ার জন্য বল জানার হেল্প নিতে হবে। এরপর ট্যাবুলেট করব। ট্যাবুলেট করা মানে এই 0 থেকে যে 1 ইন্টারভ্যালটা পেয়েছো একে না আমরা একটু ছোট করব। ছোট করব মানে কত ভাগে ছোট করবে? কেউ 20 ভাগ করতে পারে, কেউ 10 ভাগ করতে পারে, কেউ 100 ভাগ করতে পারে। আমরা প্রথম 10 ভাগ করব। লেখো নাও উই ট্যাবুলেট, লেখো নাও উই ট্যাবুলেট দ্য ক্লোজ ইন্টারভ্যাল 0 to 1 into 10 equal sub interval, into 10 equal sub interval। 10টা সাব ইন্টারভ্যাল, ধরো আছো? শুনতে পাচ্ছ ঐত্র? অরিত্র? বিশাল আওয়াজ যাচ্ছে? বিশাল? হ্যাঁ গো আওয়াজ যাচ্ছে? ফোন এসেছিল কেটে দিলাম, স্লো খুব অ্যাপটা। আচ্ছা হ্যাঁ, লেখো নাও উই ট্যাবুলেট ক্লোজ ইন্টারভ্যাল 0 to 1 into 10 equal sub interval, into 10 equal sub interval। 10 নিতে পারো, 10 নিতে পারো, 50 নিতে পারো, 20 নিতে পারো, 100 নিতে পারো, যত বেশি নেবে তত বেশি খাটুনি হবে। প্রথম আমরা ছোট ছোট স্টেপ করে তারপর এগোবো। ব্যাপারটা কি বোঝো বলে দিচ্ছি আমি। into 10 equal sub interval, লেখো each step length কত হবে? each step length 10 ভাগে ভাগ করলে এক একটা ভাগে কত করে আসবে? 1 - 0/10 কত? 0.1। কেউ যদি 20টা সাব ইন্টারভ্যাল ভাগ করতো তাহলে এখানে 20 দিত, তার যেরকম আসতো সেটাই 0.1 লিখলে। লেখো লেখো সো দ্য নেক্সট টেবিল বিকামস, অ্যাকচুয়ালি কি হলো ব্যাপারটা এটা খুব সহজভাবে বোঝো। 0 থেকে 1 এর মধ্যে রুট আছে, শিওর হয়েছো। এবার এগুলোকে আমি না ছোট ছোট 10 ভাগে ভাগ করব। তার মানে এটা 0.1, 0.2, 0.3, 0.4, 0.5 এরকম করে যাব। এখন এই যে ইন্টারভ্যালগুলো,
এই ইন্টারভ্যালগুলোর মধ্যে কোন ইন্টারভ্যালের রুট আছে সেটা আমি দেখবো। হয়তো কথাটা কি বুঝতে পারলে? হয়তো প্রথম 0 থেকে 1 এর মধ্যে ছিল, ওকে আমি 10 ভাগে ভাগ করেছি, তাহলে এরকম একটা গ্যাপ পাবে, ওই গ্যাপের কোন গ্যাপে কোনটাতে রুট আছে সেটা আমি দেখবো এখন। মানে অ্যাকচুয়ালি বড় ইন্টারভ্যালটাকে পরপর ছোট করছি ছোট করছি, যত ছোট করব তত কিন্তু ওই ইন্টারভ্যালটা রুটের দিকেই এগিয়ে যাবে। যাই হোক, সো দ্য নেক্সট টেবিল বিকামস, দেখো এক্স আর ওদিকে ওয়াই, প্রথমটা 0, 0-এর জন্য আমার পজিটিভ ভ্যালু ছিল 1.06, নেক্সট ভ্যালুটা কত থাকবে 0.1, ভ্যালু বসিয়ে বলো, ক্যালকুলেটর এক্স এর ভ্যালু 0.1 বসালে কি পাবে বলো, বলো ক্যালকুলেটরে এক্স এর ভ্যালু 0.1 বসালে কি পাবে? ক্যালকুলেটরে আমি ফাংশন স্টোর করা শিখিয়ে দিয়েছি, ঝটপট করে বলো কত? 0.761, পজিটিভ, এও পজিটিভ এও পজিটিভ, f0 পজিটিভ f1 ও পজিটিভ, না 0 থেকে 0.1 এর মধ্যে রুট নেই, চালাতে হবে আবার। 0.2 এর জন্য বলো, 0.2 এর জন্য বলো প্লাস 0.468, এও পজিটিভ, না আরো কন্টিনিউ করতে হবে, যখনই সাইন অল্টার করবে তখন স্টপ করে দেবো, পরে আবার নেক্সট ট্যাবুলেশনে যাবো, তখন বলো কত? 187, 0.4 এর জন্য মাইনাস 0, ব্যাস 0.076, ব্যাস মাইনাস, এই তো। দেখো তাহলে এফ অফ 0.3 পজিটিভ দিয়েছে, এফ অফ 0.4 নেগেটিভ দিয়েছে, তার মানে রুট কোথায় আছে এখন? বড় গ্যাপ ছিল 0 থেকে 1, এখন গ্যাপ ছোট করে দিলাম 0.3 থেকে 0.4 এর মধ্যে। লেখো সিন্স এফ অফ 0.3 লেস গ্রেটার দেন 0 and f of 0.4 less than 0, so one positive real root, so one positive real root lies between, so one positive real root lies between কত কতর মধ্যে থাকবে? so one positive real root lies between 0.3 and 0.4, এটা অ্যান্সার কত ডেসিমেলে চেয়েছে অরিত্র? 2 ডেসিমেলে চেয়েছে। যতক্ষণ না এখানে 0.2 ঘর আনতে পারছো তুমি পয়েন্টের পর, ততক্ষণ কোনো কনক্লুশনে আমি যেতে পারবো না। নেক্সট কাজ আমার হবে 0.3 আর 0.4টাকে আবার 10 ভাগে ট্যাবুলেট করো, তাহলে পয়েন্টের পর দুটো ঘর চলে আসবে, তারপরের সিদ্ধান্ত কি আসে পরে বলছি। দেখো, নাও উই ট্যাবুলেট the interval, the close interval, পয়েন্ট, সবসময় ইন্টারভ্যালের ছোট ভ্যালুটা প্রথম দেবে, বড় ভ্যালুটা পরে দেবে, 0.4 into 10 equal sub interval into 10 equal sub interval by step length কত? ওই স্টেপ লেন্থটা হবে তোমার 0.4 minus 0.3 by 10, কত এটা? কত? 0.01, এটা লেখো। সো দ্য নেক্সট টেবিল বিকামস, এবার টেবিল শুরু হবে কিন্তু 0.3 থেকে। সো দ্য নেক্সট টেবিল বিকামস, এটা 0.3 থাকলো, 0.3 জন্য ভ্যালু কত পেয়ে গেছিলে একটু আগে বলো, 0.3 জন্য কত ভ্যালু পেয়েছো? 187, আচ্ছা এরপরে বলো 0.3 সঙ্গে আমি এইটা অ্যাকচুয়ালি 0.3 প্লাস 0.01, এই ভ্যালুটার জন্য ফাংশনাল ভ্যালু কত? 0.3 প্লাস 0.01, আচ্ছা এটা হচ্ছে 0.31 এর জন্য কত পেয়েছো? 0.1597, আচ্ছা থাক,
তারপরেরটা বলো 0.31 প্লাস 0.01, এটা দেখালাম তোমার বোঝার সুবিধার জন্য। 0.32 কত? 0.1327। তারপরে 0.33, তাই তো? 0.33 জন্য কত? 0.1059। তারপরে 0.34 পাবো? 0.4 এলেই নেগেটিভ অল্টার করবেই, কারণ আগে বলেছে 0.3 থেকে 0.5 রুট আছে। 0.34 কত? 0.0793। তারপরে 0.35 এ কত? 0.0528। তারপরে 0.36, 0.0266। আচ্ছা, এরপরে বলো। আচ্ছা, হ্যাঁ, জিজ্ঞেস করে নেবে নিশ্চয়ই। দেখো 0.37 এর জন্য কত? 0.0006। 0.38 শেষ তো হতেই গেল, এবার মনে হয় নেগেটিভ আসবে। 0.38 এবার নেগেটিভ আসবে। হ্যাঁ, কত? -0.0251। ব্যাস, আর এগুলো আর 0.394 লেখার দরকার নেই, মিনিংলেস জিনিস, কারণ আমি তো পেয়েই গেছি এটার মধ্যে রুট আছে। লেখো সিন্স এফ অফ, আমি আবার সময়টুকু বলে দেবো, এফ অফ 0.37 গ্রেটার দেন 0 and f of 0.38 less than 0, so one positive real root lies between কত? 0.37 কত? 0.37 and কত? 0.38 এর মধ্যে, so one positive real root lies between 0.37 to 0.38। হ্যাঁ, সেটাই তো আসবো এবার, রুটটা কত কি করে বুঝবো আমি। প্রশ্ন হচ্ছে, যেহেতু অ্যান্সারটা 2 ডেসিমেলে রাখতে বলেছে আর ট্যাবুলেট করার দরকার নেই। যদি অ্যান্সারটা 3 ডেসিমেলে বলতো তাহলে আবার 0.37 টু 0.38 কে আবার ট্যাবুলেট করতাম, মানে 10 ভাগে ভাগ করে সেম জিনিসের রিপিটেশন করতাম। এইখানে আসার পর আর কন্টিনিউশন করতে হবে না। তো কি করে আমি রুটটুকু বলবো? রুটটুকু হচ্ছে 0.37 টু 0.38 এর মধ্যে আছে। ট্যাবুলেশন মেথড হচ্ছে মানে উইক মেথড বলতে গেলে সব থেকে, যে এটা দিয়ে রুট বের করা যায় ঠিকই, বাট ওই 2 ঘর 3 ঘর মেলাতে পারবে, এরপরে মেলাতে পারবে না তুমি। হয়তো কি বললাম বুঝতে পারলে? তো এতক্ষণ যেটা আমরা বলছিলাম 0.37 টু 0.38 এর মধ্যে রুট আছে, এখন ওই দুটোর মধ্যে কোনো একটা ভ্যালুকে আমরা রুট আকারে ট্রিট করব, হয় 0.37 নয় 0.38 কে আমরা রুট আকারে ট্রিট করব। এখন প্রশ্ন হচ্ছে কোনটাকে রুট আকারে ট্রিট করব। আচ্ছা, এইটুকু নিশ্চয়ই তোমাদের মাথাতে থাকা উচিত যে যেই ভ্যালুটাকে তুমি রুট বলছো সেই ভ্যালুটা যদি ইকুয়েশনে বসিয়ে দাও তাহলে ওই ইকুয়েশনের ভ্যালু কত হওয়া উচিত? ভ্যালু কত হওয়া উচিত? জিরো হওয়া উচিত। তুমি যদি বলো 0.37 ও রুট, তাহলে 0.37 বসালে নিশ্চয়ই ইকুয়েশনে জিরো হওয়া উচিত। দেখো 0.37 বসালে আমি কত ফাংশনাল ভ্যালু পেয়ে যাচ্ছিলাম? 0.0006। 0.3, হ্যাঁ 0.3 বসালে কত পাচ্ছিলাম? 0.0251। আচ্ছা, এখন এদের, হ্যাঁ এদের মধ্যে মডিউলাস ভ্যালু, যেটা মডিউলাস ভ্যালু মানে মড অফ
0.006 আর আমি লিখে দেবো সব গুছিয়ে -0.0251 এই দুটোর মধ্যে এটা দেবে তাহলে 0.006 আর এটা দেবে 0.0251 মডিউলাস ভ্যালু যেটা। এই দুটো ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা সব থেকে ছোট? 0.0006। ছোট কেন বলছি, কারণ যদি এটাকে রুট আকারে ট্রিট করতে চাও ওর ফাংশনাল ভ্যালু সবসময় জিরোর কাছাকাছি যাওয়া উচিত, হ্যাঁ কি না? তুমি যদি x = 0.37 কে রুট বলতে চাও তাহলে ওর ফাংশনাল ভ্যালু মানে 0.37 এর জন্য যে fx এর যে ভ্যালু পাবে সেটা টেন্ডস টু 0 হওয়া উচিত। এক্সাক্ট 0 হলে তো প্রশ্নই নেই, তাহলে এক্সাক্ট রুট। যদি এক্সাক্ট 0 না হয় টেন্ডস টু 0 মানে 0 এর খুব কাছাকাছি যত যাবে ফাংশনাল ভ্যালুটা তার জন্য যে x ভ্যালুটা আসছে সেটা কি রুট আকারে ট্রিট করতে আমি বাধ্য, হ্যাঁ কি না? এইটুকু মাথায় ঢুকলো কিনা বলো। যে তুমি বলছো 0.37 কে আমি রুট আকারে ট্রিট করতে চাইছি, ঠিক আছে ফাংশনাল ভ্যালু 0 হওয়া উচিত যদি 0.37 এক্সাক্ট রুট হয়ে যায়, বাট 0.37 এক্সাক্ট রুট নয়, তার জন্য দেখো এরকম একটা ভ্যালু দিয়েছে। এরপর আরো অনেক ভ্যালু ছিল সেগুলো তোমরা বলোনি, যাই হোক দরকার পড়বে না। আর 0.38 এর জন্য -0.0251 এদের মধ্যে মডিউলাস অফ ফাংশনাল ভ্যালুটা যার ছোট হবে, ছোট হওয়া মানে ও তত তাড়াতাড়ি জিরোর দিকে এগোবে, হ্যাঁ কি না? তত তাড়াতাড়ি জিরোর দিকে এগোবে যার ফাংশনাল ভ্যালু ছোট। দেখো 0.00006 এটা কিন্তু ছোট, এটা কিন্তু বড়, তা সেই সেন্সে আমরা 0.37 টাকে রুট আকারে ট্রিট করব। মানে তুমি যদি অন্য কোনো মেথডে অ্যাপ্লাই করতে রুট কিন্তু শুরু হতো 0.37 দিয়ে, 8 দিয়ে শুরু হতো না। এরপর আরো অনেক ডিজিট আছে সেগুলো তো আমি বলিনি, কারণ 2 ডেসিমেলে আমি অ্যান্সার আনতে চেয়েছি বলে। বলো এইটুকু কথা বুঝতে পারলে কিনা? তো লেখো, আবার আমি করে দেবো, দেখো আবার আমি করে দেবো, লেখো since modulus of f of 0.37 less than modulus of f of কত 0.38, সত্যি তাই দিচ্ছে। f of 0.37 মানে 0.0006 আর f of 0.38 মানে হচ্ছে -0.0251। এদের মধ্যে মডুলাস ভ্যালুটা নিতে হয়, মড সবসময় জাস্ট মানে নিউমেরিক্যাল ভ্যালুটা আমাদের নেব। লেখো since a mod of f of 3.7 less than mod of f of 3.8 so 0.37 যেটার জন্য ফাংশনাল ভ্যালু ছোট আসবে ওর করসপন্ডিং এক্সটাই হচ্ছে ওর রুট। so 0.37 is a root of the given equation, কমা দিয়ে লেখো correct up to 2 decimal places, correct up to 2 decimal places। এই হচ্ছে ট্যাবুলেশন। পরীক্ষাতে দেয় না খুব, কারণ জিনিস এক্সাক্ট ভ্যালু পাওয়া যায় না। উইক ইকুয়েশন কমা দিয়ে লেখো কারেক্ট আপ টু 2 ডেসিমাল প্লেসেস, কারেক্ট আপ টু 2 ডেসিমাল প্লেসেস। এই হচ্ছে অ্যান্সার। পাবে নেগেটিভ, কোনটা নেগেটিভ পাবে না এইটাতে? দেখো তুমি তো বলেছো রুট আছে 0.3 থেকে 0.4 এর মধ্যে, কোনো না কোনো জায়গাতে আমাকে কিন্তু নেগেটিভ পাবেই। সাপোজ 0.38 এ পাওনি, 0.39 পর্যন্ত করো, 0.4 পর্যন্ত করো, রুট পাবেই, মানে নেগেটিভ পাবেই। না হলে আগে কনক্লুশন আমার ভুল। তুমি তো বলেছো 0.3 থেকে 0.4 এর মধ্যে রুট আছে, তা তুমি তো ইন্টারভ্যাল গুলোকে ছোট 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 করছো, কোথাও না কোথাও তো পাবেই, নেগেটিভ সাইন আসতে বাধ্য, না হলে আমার জিনিসটাই ভুল। দেবস্মিতা কি বললাম বোঝা গেল? আচ্ছা দেখো, যা নেটওয়ার্ক প্রবলেম বলছিল জিনিসটা কি করেছি আরেকবার রিপিট করে দেই। যে প্রথমে আমি শিওর হলাম, আমি গ্রাফিক্যালি দেখাই, প্রথমে আমি শিওর হলাম 0 থেকে 1 এর মধ্যে রুট আছে। কি করে শিওর হলাম? f0 পজিটিভ আর f1 নেগেটিভ। তো একটা বড় ইন্টারভ্যাল পাচ্ছিলাম, এখন আমি ওই বড় ইন্টারভ্যালটাকে সমান 10 ভাগে 10টা ছোট ছোট ইন্টারভ্যালে ভাগ করব। 10টা নিতে বললাম কারণ এইখানে বেশি আসবে না বলে, আমরা আস্তে আস্তে এগোবো। তুমি যদি একেবারে 20 নিয়ে নাও সেক্ষেত্রেও হবে, বাট তোমাকে অনেকগুলো ফাংশনাল ভ্যালু তখন বের করতে হবে, কোথায় আছে তো তুমি জানো না। তো যাই হোক, এরপর এটাকে 10 ভাগে ভাগ করলে এক একটা ইন্টারভ্যালের মধ্যে থাকবে 1 - 0/10, মানে কত 1/10 মানে 0.1। তার মানে একটা গ্যাপ আসবে কত 0.1, পরেরটা আসবে 0.2, পরেরটা আসবে 0.3, এরকম করে চলতে থাকবে। তাহলে দেখো এখন আমরা 0 to 1 একটা বড় ইন্টারভ্যাল ছিল, বড় গ্যাপ ছিল, এটাকে ছোট গ্যাপে প্রকাশ করলাম। 0 to এটা একটা, এটা 0.4 আছে। এখন আমরা দেখব এই যে ইন্টারভ্যালগুলো এগুলোর মধ্যে কোথায় রুট আছে।
তার জন্য আমরা কি ক্যালকুলেট করেছিলাম, আমরা f0 ক্যালকুলেট করেছিলাম, f of 0.1 ক্যালকুলেট করেছিলাম, f of 0.2 ক্যালকুলেট করেছিলাম, f of 0.3 ক্যালকুলেট করেছিলাম, f of কত 0.4 ক্যালকুলেট করেছিলাম, f of 0.5 ক্যালকুলেট করেছিলাম। এই ভ্যালুগুলো ফাংশন ভ্যালুগুলো ক্যালকুলেট করতে গিয়ে আমি দেখে ফেললাম যে f of 0.3 তে পজিটিভ ভ্যালু দিচ্ছে আর f of 0.4 এ নেগেটিভ ভ্যালু দিচ্ছে। তার মানে এতক্ষণ যেটা বলতে চাইছিলাম 0 থেকে 1 এর মধ্যে রুট আছে, এখন সেটাকে আরো মোর জেনারেলাইজ করে বলে দিলাম না, যেহেতু f of 0.3 তে পজিটিভ ভ্যালু দিচ্ছে, f of 0.4 নেগেটিভ ভ্যালু দিচ্ছে, তাহলে এই 0.3 থেকে আপাতত শিওর হলাম 0.4 এর মধ্যে রুট আছে। তার মানে এইটাকে আমি এখন আবার কপি করলাম, 0.3 to 0.4 ছিল বড় গ্যাপ, করলাম ছোট গ্যাপ। অ্যান্সার চেয়েছে 2 ডেসিমাল প্লেস পর্যন্ত x এর ভ্যালু, তার জন্য এইখানে পয়েন্টের পর 2 ঘর আনতে হবে। কি করব নেক্সট, আবার এই 0.3 to 0.4 কে আবার সমান 10 ভাগে ভাগ করব। ওই স্টেপ লেন্থ 0.1 থাকবে, যেটা আমার এখানে দেখানো আছে। 0.3 দেখো 0.3 প্লাস 0.01 মানে 0.31, 0.31 প্লাস 0.01 0.32, এরকম করে এক্স এর ভ্যালুগুলো বের করলাম। আবার দেখছি ফাংশনাল ভ্যালুগুলো সব বের করছি, বের করতে গিয়ে দেখলাম f of 0.37 এ পজিটিভ ভ্যালু দিয়েছে আর f of 0.38 এ নেগেটিভ ভ্যালু দিয়েছে। তার মানে আবার একটা গ্যাপ খুঁজে পেলাম, সেটা হচ্ছে 0.37 আর 0.38। আপাতত শিওর হলাম যে 0.37 to 0.38 এর মধ্যে রুটটুকু আছে। এখন এইভাবে কি কন্টিনিউয়াসলি চলতেই থাকবো না, এখানে স্টপ করে দেব। কেন স্টপ করব, যেহেতু অ্যান্সারটা 2 ডেসিমাল প্লেস পর্যন্ত চেয়েছে, যখনই এখানে x এর রেঞ্জটুকু 2 ডেসিমালে চলে আসবে তখন তুমি স্টপ করবে। স্টপ করে এখন প্রশ্ন হচ্ছে, এটা তো রেঞ্জ আকারে বলেছিলাম, তাহলে রুট কত? রুট বের করার জন্য এই f of 0.37 আর f of 0.38 এর যে ফাংশনাল ভ্যালুগুলোর মধ্যে যেটা সবথেকে মডুলাস ফাংশনাল ভ্যালুটা ছোট হবে, ওর করেসপন্ডিং যে x এর ভ্যালুটা পাবে ওটাই রুট। f of 0.37 আর লেস দেন f of দেখো 0.38, কারণ f of 0.37 এ 0.0006 পেয়েছিলে আর f of 0.38 এ পেয়েছো, মাইনাসটাকে মডুলাস নিলে প্লাস হয়ে যাবে 0.0251, এদের মধ্যে নিশ্চয়ই 0.0006 ছোট, তো তার করেসপন্ডিং x কত 0.37, এটাই হচ্ছে রুট। এখন প্রশ্ন হচ্ছে কেন এই অ্যাজাম্পশনটা নেওয়া হলো কেন? তাই এই অ্যাজাম্পশনটা নেওয়ার কারণ হচ্ছে, যেই x এর জন্য ফাংশনাল ভ্যালু টেন্ডস টু 0 মানে 0 এর কাছাকাছি আসবে, ওর করেসপন্ডিং x টাকেই আমরা বলবো হচ্ছে রুট। কেন? কারণ ফাংশনাল ভ্যালু যত 0 এর দিকে যাবে তত এক্সাক্ট ভ্যালু হওয়া উচিত, মানে ততই হচ্ছে রুটটা কারেক্ট হওয়া উচিত। কেন? কারণ অরিজিনালি এটা যদি x এর রুট বলতে, এটা যদি এক্সাক্ট রুট বলতে, তাহলে এই ফাংশনাল ভ্যালু কিন্তু এক্সাক্ট 0 আসতো। তাহলে যত ফাংশনাল ভ্যালুটা 0 নেবারহুডে যাবে মানে 0 এর কাছাকাছি যাবে, ততই কিন্তু রুটটাও বেটার রুট পাবে। এই অ্যাজাম্পশনটুকু নেওয়া হয়েছে, নিশ্চয়ই বোঝা গেছে। দেবস্মিতা বুঝতে পারলে? ব্যাস, খুব কি কঠিন? আচ্ছা, নিজে একটা অঙ্ক বাড়িতে করবে, লেখো সলভ 10 টু দি পাওয়ার x, হ্যাঁ ট্যাবুলার দিয়েই করো, বাড়িতে একটা লেখো সলভ বা এভাবে লেখো ফাইন্ড ওয়ান রুট 10 to the power x find 1 root 10 to the power x plus sin 2x 10 to the power x plus sin x plus 2x equal to 0। লেখো বাই ট্যাবুলেশন মেথডে না ওই 3 ডেসিমাল 4 ডেসিমাল বলবো না, তাতে সময় লাগে। লেখো ফাইন্ড 1 root of 10 to the power x plus sin x plus 2x equal to 0 by tabulation method correct up to 4 decimal places, correct up to 2 decimal places, এটা বাড়িতে করবে।